ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর তলেই থাকেন। আমি আগেও ৩ টা ঘটনা পাঠিয়েছি। কোনো কারণে হয়তো সেগুলো শেয়ার করেননি। আশা করি এই ঘটনাটি সবার সাথে শেয়ার করবেন। তাহলে সত্যি ঘটনা প্রকাশ পাবে সবার মাঝে। ঘটনা শুরু করার আগেই বলে রাখছি, বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। নাম মুকসেদ হাসান, বাসা নেত্রকোনা সাতপাই, ময়মনসিংহ বিভাগ। ঘটনাটা নেত্রকোনা মোহনগঞ্জ হাওর অঞ্চলের। ঘটনাটা প্রায় ৭০ বছর আগের আমার নিকট একজন আত্মীয় তার কাছ থেকে শোনা। আমি তার ভাষাতে এই ঘটনাটি বলছি। আমার বয়স তখন ২২ বছর। আমার বাবা খুবই অসুস্থ। ওনার ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি এবং কবিরাজ বললেন যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে নিয়ে যান, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ভালো ডাক্তার ছিল না, আর শহর ২৫ কিলোমিটার দূরে। শহরে যেতে হবে নৌকায় করে। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ, হাওর অঞ্চল বলে কথা। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা ১২টা বাজে। প্রথমে আঁকা বাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী এবং তার পারে শহর। শহরে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাত ৯টার দিকে আমার বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দিই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই তখন দেখতে পাই নৌকা আর চলছে না, কাঁটায় আটকে গেছে। তখন ভাটা চলছে, জোয়ার আসবে রাত ১২টার দিকে। তখন অনেক সময় বাকি। আকাশে তেমন জ্যোৎস্নার আলো ছিল না। চারিদিকে জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটার চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটা পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের পাশেই রয়েছে বিশাল এক বটগাছ, প্রায় দানবের মতো দাঁড়িয়ে। বটগাছের ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গা যে কোনো শব্দ হলেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশেই বসে থাকি। শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। যত রাত বাড়ছে ভয় তত তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ নৌকাটা কেমন যেন একটু দুলে উঠল। মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠল। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটাকে সরিয়ে নেই। দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করি, কিন্তু ভয়ে ঠিকমতো মুখ দিয়ে দোয়া বের হচ্ছিল না। ইচ্ছা করছিল চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আমি জানি আমার এই চিৎকারে কেউ আসবে না, কারো কানে শব্দ পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত ১০টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। জঙ্গলের দিক থেকে বট গাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো এবং আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওইদিকে যাবে? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে, মুখটা চাদরে ঢাকা। লোকটি যেদিকে ইশারা করে দেখালো আমি আসলে ওই দিকেই যাচ্ছি। লোকটিকে বললাম, জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল এবং বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে সে কিচ্ছু জিজ্ঞেস করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও ভালোভাবে দেখতে পাইনি এবং এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করলো না। উনি আসাতে ভয়টা কিছুটা কমে গেছে। রাত ১২টার দিকে জোয়ার আসলে আমি নৌকা চালাতে শুরু করি। সে অচেনা লোকটাও নৌকায় বসে আছে, কিন্তু কোনো কথা বলছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোন দিকে যাবেন? উনি বলছেন, তুমি যাও, সময় হলে আমি নেমে যাব। এই কথা শুনে তখন আমি আর কিছু বললাম না। নৌকা চালাতে থাকলাম। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে এসে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে গেছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে নেমে সেইগুলোকে নৌকার সামনে থেকে একটু দূরে সরিয়ে দিয়ে ২ মিনিট পর নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, বুকের ভেতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা বাবার কাছে বসে বাবাকে খাচ্ছে।
তখনই আমি কোনো উপায় না দেখে বইটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি। একবার না, একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তাকায়, ঠিক গলার মাঝখানে বইটা দিয়ে আমি আবারও আঘাত করি। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি জোরে জোরে দোয়া পড়তে থাকি এবং বইটা চালাতে থাকি। এভাবে কিছু দূর আসার পর আমি একটা ছায়া দেখতে পাই, যার আকার প্রায় 20 ফুট। এটা দেখার পর আমার এমন অবস্থা হচ্ছিল যে না পারছি সামনের দিকে যেতে, না পারছি পেছনে ফিরতে। তখন কোনো উপায় না পেয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কি চান আমার কাছে? তখন সেই বিশাল অবয়বটা আঙুল ইশারা করে বাবার লাশের দিকে দেখালো আর বলতে লাগলো সে লাশটা তাকে দিয়ে দিতে, না হলে আমিও মরব। আমি তখন সরাসরি বলে উঠলাম, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ বাবার লাশ আমি কাউকে দেব না। এটা বলেই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম আর সামনের দিকে এগোতে থাকলাম। আল্লাহর অশেষ রহমতে কিছু সময়ের জন্য অবয়বটা অদৃশ্য হয়ে গেল। আমি তখন আল্লাহর নাম নিয়ে ডানে বামে না তাকিয়ে জোরে জোরে বৈঠা মারতে লাগলাম। এত শীতের মধ্যে আমার শরীরে ঘাম ঝরছে। আল্লাহর রহমতে আমাদের গ্রামের পাশাপাশি চলে আসছি। আর হয়তো বা 1 মিনিট সময় লাগবে বাড়িতে যেতে। কিন্তু তখনও জানা ছিল না সামনে আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। হঠাৎ করে আমি নৌকায় বাবার লাশের দিকে লক্ষ্য করে দেখি বাবার লাশটা পানির দিকে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু নৌকাতে আমি বা বাবার লাশ ছাড়া আর কেউ নেই। বুঝতে পারছি না কি হচ্ছে। এই দৃশ্য দেখে আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করতে থাকি এবং চিৎকার করতে থাকি। চাঁদের আলোতে লোকটার রক্তমাখা লোমশ হাতটা আমি একবারের জন্য দেখেছিলাম। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে আমার গ্রামের কয়েকজন মানুষ ছুটে আসেন। ওনারা নদীতে মাছ ধরছিলেন। তারপর ওনাদের সবকিছু খুলে বলি। সবকিছু শুনে তারা বাবার লাশটা দেখে। তখনও বাবার বুকে ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি। ওনারা সবকিছু বুঝতে পারলেন। সবাই মিলে আমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। পরদিন বাবার লাশ কবর দেওয়া হয়। ঘটনাটা এখানে শেষ হলেই পারত, কিন্তু 10 দিন পর আমার সাথে শুরু হয় আর এক ঘটনা। সারাদিন শুধু নদীর দিকে তাকিয়ে থাকি। আমার পাশ দিয়ে কেউ গেলেও তাদের খারাপ ভাষায় গালাগালি করি। এটা দেখার পর মা চাচাদের কাছে গিয়ে সব বলেন। মায়ের কথা শুনে 2 চাচা আমার কাছে আসেন। তখন আমি বড় চাচাকে এমন জোরে আঘাত করি যে চাচা অজ্ঞান হয়ে যান। এটা দেখে মেজো চাচা চিল্লাচিল্লি করে অন্য লোকদের ডেকে নিয়ে আসেন। সেখানে থাকা সবাই মিলে রাত 10টার দিকে আমার ছোট চাচা এবং আরো 2 জন, তারা পাশের গ্রাম থেকে এসেছিল, একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ আমাকে দেখে বলেন, আল্লাহ, এই ছেলেকে তো জিনে ভর করেছে। এই জিন আমার থেকে অনেক শক্তিশালী। এইটা বলে 2টা তাবিজ দিয়ে দেন এবং হাদিয়া হিসেবে 2000 টাকা নিয়ে যান। কবিরাজ চলে যাওয়ার 20 মিনিট পর তখন আমার হাত পা খাড়ের সাথে বাঁধা। কবিরাজ যখন আসছিল তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। আমাকে অজ্ঞান অবস্থায় দেখে কবিরাজ এই কথাগুলো বলে গিয়েছিলেন। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার হাত পা খাটের সাথে বাঁধা। সামনে দাঁড়িয়ে আছে 2 চাচা এবং আমার মা। তখন আমি মায়ের দিকে তাকিয়ে বলে উঠলাম, কিরে, কবিরাজকে নিয়ে আসছিলি কেন? ছেলেকে বাঁচাতে? এই কথা শুনে আমার চাচারা রীতিমতো ভয় পেয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমাদের 2 গ্রাম পরে একজন বড় হুজুর ছিল। 2 চাচা মিলে সেই হুজুরের শরণাপন্ন হলেন। হুজুর সব বিস্তারিত শুনলেন। হুজুর বললেন, ঠিক আছে, আপনারা যান, কাল সকালে আমি আপনাদের বাড়িতে আসব। চাচারা যখন চলে আসবেন তখন হুজুর বললেন, আপনারা 2টা সরিষার তেলের বোতল, শুকনা মরিচ আর রসুন, মোমবাতি এবং 2টা আগরবাতি সংগ্রহ করে রাখবেন। হুজুরের কথা মতো চাচারা সবকিছু সংগ্রহ করলেন। কিন্তু হুজুরের সমস্যা থাকার কারণে সকালে আসতে পারেননি। আর সন্ধ্যা হয়ে যায়। হুজুর এসে আমার ছোট চাচাকে বলেন ঘরের মাঝখানে একটি গোল বৃত্ত আঁকতে এবং জায়নামাজ বেছাতে। হুজুরের কথা মতো সবকিছু করা হয়। আমাকে জায়নামাজে বসানোর পর হুজুর সবাইকে বলেন একটু দূরে গিয়ে দাঁড়াতে। তারপর হুজুর বৃত্তের চারপাশে আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং মোমবাতি একটি ছোট ইটের মধ্যে রেখে জ্বালিয়ে দিলেন। আমি তখন জায়নামাজে বসে হুজুরকে বলছি, এগুলো কেন করছিস? তুই কি ভেবেছিস এগুলো করলেই সব ঠিক হয়ে যাবে? আমাদের বেশ কিছুক্ষণ তর্ক চলল। হুজুর কিছু মরিচের গুঁড়া একটা বড় বাটিতে নিয়ে তার মধ্যে সরিষার তেল মিলিয়ে কিছু পরিমাণ তেল বোতলে রেখে দিলেন আর রসুনগুলো
আমার মায়ের হাতে দিয়ে বললেন এইগুলো শিলপাটা দিয়ে ছেঁচে নিয়ে আসতে। তারপর হুজুর মনে মনে দোয়া পড়লেন, বাটিতে ফু দিলেন, বাটি থেকে তেল আর রসুন আমার কপালে লাগিয়ে তারপর কপাল ধরে রেখে কিছু একটা পড়তে থাকলেন। তখন হুজুরকে আমি অনেক কিছুই বলি। হুজুর তেলে ডোবানো একটা মরিচ হাতে নিলেন এবং তিনি সেই গন্ধ আমাকে শুঁকতে বললেন। তখন হুজুর আমাকে বলে উঠলেন, এবার সত্যি সত্যি বল তুই কিভাবে আসলি, কেন আসলি? তখন আমি বাধ্য হয়ে, অর্থাৎ আমার ভেতরে থাকা জিন বাধ্য হয়ে সবকিছু বলে। আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ দিতে ধরেছি ওকে। তখন হুজুর বললেন, দেখ, সেদিন কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না। এই ছেলে যদি ভুল করেও থাকে তাকে ক্ষমা করে দিতে হবে। তুই চলে যা, নাহলে তোকে আমি বন্দি করব। একটা পর্যায়ে সে চলে যেতে রাজি হয়, তবে দুটো শর্তের বিনিময়ে। তখন হুজুর বললেন, ঠিক আছে বল। তখন জিন বলেন, খালের পাশে দুটা পাঠা আর দুটা খাসি রেখে আসতে হবে। কিন্তু হুজুর বলেন, এরা গরিব মানুষ, এত কিছু কোথা থেকে পাবে? অনেক চাপাচাপির পর তারপরে তারা একটা পাঠাতে রাজি হয়। পরের দিন সন্ধ্যায় আমার চাচারা গিয়ে পাঠাটা বট গাছের নিচে রেখে আসেন। এটাই ছিল ঘটনা। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করছেন। আমি এরকম অনেক লাশ খাওয়ার ঘটনা পাই। আপনারা কি এরকম শুনেছেন কখনো? মানে আমি শুধুমাত্র ঘটনা পড়েছি, বাট সরাসরি কেউ আমাকে বলেছেন এরকম ঘটেনি। হ্যাঁ, বলেছেন, স্টোরি বলতে এসে বলেছেন, বাট এরকম কোনো কিছু আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে, আমি আজিমপুর সম্পর্কে শুনেছি, আরো বিভিন্ন জায়গা সম্পর্কে শুনেছি, তবে অনেক রহস্যময় ঘটনাই তো এই পৃথিবীতে ঘটে। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। যদি ঘটনা ভালো লাগে শেয়ার করুন সবার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। প্রিয় লিসনার্স, আমি জয়ন্ত দাস চলে আসলাম আরো একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে। রাসেল ভাই, আপনার মনে আছে কিনা জানি না, 2016 থেকে 17 সালে কোনো একটি এপিসোডে বাগেরহাটের কাটাখালী রোড নিয়ে একটা ঘটনা ভূত এফএম শেয়ার করেছিলেন। ঠিক মনে পড়ছে না কোন এপিসোড হবে এটা। সেই কাটাখালী রোডের আরো একটি ঘটনা আমি আজ ভূত.com-এ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ঘটনাটি ভালো লাগবে। প্রিয় লিসনারদের ভেতর যাদের বাসা খুলনায়, তারা হয়তো এই কবরস্থানটির সাথে পরিচিত আছেন। এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন যার সাথে ঘটনাটি ঘটেছে তার ভাই রূপক। তিনি বর্তমানে যাত্রাপুর আইএফআইসি ব্যাংকে চাকরির সুবাদে আছেন। তার বড় ভাইয়ের নাম সৌরভ। প্রিয় লিসনার্স, আর কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। রাসেল ভাই, আমি সৌরভ ভাইয়ের ভাষাতে এই ঘটনাটি উপস্থাপন করছি, লেখার চেষ্টা করছি। অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন সৌরভ ভাই, শীতকালের মাঝরাতে বাইক নিয়ে রওনা হয়েছি রামপাল থেকে খুলনায় নিজের বাড়ির উদ্দেশ্যে। আমার মোটর বাইকটা ফাঁকা রাস্তায় প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। চোখ মুখের ওপর আছড়ে পড়ছে হিম শীতল বাতাসের ঝাপটা। ছুটন্ত বাইকে আমার কাছে শীতটা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে। মনে হচ্ছে আমার পরনে থাকা লেদারের জ্যাকেট, জিন্সের প্যান্ট ভেদ করে ঠান্ডা বাতাস সূঁচের মতো গায়ে দিচ্ছে। আমার পায়ে জুতো, হাত মোজা, মাথা, কান, গলা একটা উলের মাফলার দিয়ে পেঁচানো বলে কিছুটা কম লাগছে বাতাস। তা না হলে বোধহয় ঠান্ডায় জমে যেতাম। রামপালের ফয়লা বাজার খালার বাসা থেকে নিজের বাড়ি ফিরছি, প্রায় 40 থেকে 45 কিলোমিটারের পথ। আমার খালার বোনের বিয়ে ছিল সেই দিন। সেই বিয়েতে অংশগ্রহণ করতেই আমি সেখানে যাই। কথা ছিল রাত 10টার মধ্যেই বিয়ের অনুষ্ঠান শেষ হবে। গ্রামের বিয়ে বলে কথা, রাত 10টার জায়গায় রাত 1টা বেজে যায়। অনেক রাত হয়ে গেছে দেখে খালা বলেছিল থেকে যেতে, আমি শুনিনি। অনেক লোকের ভিড়ে বিয়ে বাড়িতে রাত কাটানো মানে ঘুম হারাম করা, এটা নিশ্চিত। খালার বাড়ির কেউ আজ রাতে এক ফোঁটা ঘুমাতে পারবে না। এছাড়া কাল সকাল 9:30টায় আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। বিয়ে বাড়িতে থেকে গেলে সকালের ক্লাসটা মিস হয়ে যাবে। বিয়ে বাড়িতে সারাদিন অনেক হাসি তামাশা, মজা ফুর্তি, ছোটাছুটি। এখন আমি খুবই ক্লান্ত। আমি তখন চাইলাম যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছে নিজের পরিচিত বিছানায় গরম লেপের ভেতরে ঢুকে পড়তে। শীত যতটা, সেই হিসেবে কুয়াশা নেই বললেই চলে। অনেক দূর পর্যন্ত বাইকের হেডলাইটে স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ আমি বেশ চমকে উঠি। চুলকাঠি চন্দ্রমহল পার হতেই রাস্তার মাঝ বরাবর কুচকুচে কালো রঙের মোটাসোটা একটা বেড়াল
চুপচাপ বসে আছে। বিড়ালটা স্থির চোখে সোজা বাইকের হেডলাইটের দিকে তাকিয়ে আছে। হেডলাইটের আলোয় বিড়ালটার চোখগুলো জ্বলজ্বল করছিল। আমি বাইকের গতি কমিয়ে ফেলেছি অনেকটা। বিড়ালটা একেবারে কাছাকাছি পৌঁছে যেতেই অলস ভঙ্গিতে রাস্তার পাশে নেমে গেল। আমার মনে একটা ভাবনা ঢেউ খেলে গেল। আমার বড় খালা বলতেন, নিশিরাতে পথের মধ্যে কালো বেড়াল দেখা খুবই খারাপ। বড় খালার কথা মনে করে আমি নিজেই মনে মনে একটু হাসলাম। আগের দিনের মানুষের কত রকমই না কুসংস্কার ছিল। ফাঁকা রাস্তায় ভোঁ ভোঁ শব্দ তুলে আমার বাইকটা একটানা ছুটেই চলেছে। আমি তখন চুলকাঠি বাজার ছাড়িয়ে কাটাখালি বাজারের আগে মহিষের খামারের ওইখানে পৌঁছে গেছি। আমার রাস্তার পাশে অনেক দিনের পুরনো একটা কবরস্থান আছে। বর্তমানে কবরস্থানটা বোধহয় পরিত্যক্ত। অনেক দূর থেকেই হেডলাইটের আলোয় চোখে পড়ল কবরস্থানের গেটের সামনে সাদা রঙের বোরখা পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার কোলে সাদা কাপড়ে পেঁচানো কি একটা। মহিলা হাত উঁচিয়ে আমাকে বাইক থামানোর জন্য ইশারা করছে। আমি মহিলার সামনে গিয়ে বাইক দাঁড় করিয়েছি। ঠিক তখনই আমার নাকে আতর কর্পূরের মিশ্র তীব্র গন্ধ এসে পৌঁছায়। মহিলার মুখটা হিজাব দিয়ে ঢাকা, এমনকি চোখ দুটো দেখা যাচ্ছে না। মহিলা কেমন যেন পাথরের মূর্তির মতো সোজা দাঁড়িয়ে রয়েছে। মহিলার বেশ আর আতর কর্পূরের গন্ধে আমার প্রচন্ড অস্বস্তি লাগছিল। আমি অস্বস্তি কণ্ঠে জিজ্ঞেস করলাম, থামালেন কেন আমাকে? কি দরকার বলুন? বাইকটা স্টার্ট অবস্থায় রয়েছে বলে প্রশ্নগুলো গলা উঁচিয়ে করতে হলো। মহিলা কেমন রুক্ষ কণ্ঠে আদেশের মতো করে বলল, আপনি তো কাটাখালি বাজার হয়ে যাবেন, আমাকে আপনি কাটাখালি বাজার পর্যন্ত নিয়ে চলুন। আমি বিরক্তিতে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাত্রে এখানে কেন এসেছিলেন? মহিলাটি তখন তার কোলে সাদা কাফনে মোড়ানো পোটলাটি দেখিয়ে বলল, এই বাচ্চাটাকে দাফন করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এসে দেখি কবরস্থান বন্ধ হয়ে গেছে, কেউ নেই, তাই আবার ফিরে যাচ্ছি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল এবার। এতক্ষণ আমি ভালোভাবে লক্ষ্য করিনি। মহিলার কোলে থাকা যেটাকে আমি এতক্ষণ পোটলা বলে মনে করেছিলাম, সেটা আসলে একটা ছোট বাচ্চার কাফনে পেঁচানো লাশ। লাশটার গা থেকেই আতর কর্পূরের গন্ধ ভেসে আসছে। আমি কিছুটা ভীত গলায় বললাম, আপনি একা একজন মেয়ে মানুষ এত রাত্রে লাশ দাফন করতে এসেছেন? সব কি বলছেন আপনি? মহিলাটি উত্তরে বলল, আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নেই। আমার বোনের 2 মাস বয়সে এই বাচ্চাটা যাত্রা মারা গেছে। মরা বাচ্চা তো আর ঘরে ফেলে রাখা যায় না, তাই আমি দাফন করতে নিয়ে এসেছিলাম। আমার কাছে মহিলার কথাটা কেন যেন মোটেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। আমি মনে মনে চিন্তা করলাম, বাইকটা নেয়ার জন্য কথাগুলো বানিয়ে বলছে। তাছাড়া যত যাই বলুক, এত রাত্রে একটা মেয়ে লাশ দাফন করতে কিছুতেই কবরস্থানে আসতে পারে না, তা আবার একা। নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির সাজিয়েছে। আজকাল নিউজে প্রায় দেখি সংঘবদ্ধ দুষ্ট চক্র গভীর রাতে যাত্রা পথে লাশ সাজিয়ে, অসুস্থ রোগী দেখিয়ে, বিভিন্ন অজুহাতে দাঁড় করিয়ে অটো, রিক্সা, প্রাইভেট কার, মোটরবাইক ছিনতাই করছে। এই মহিলাও বোধহয় সেরকম কিছু একটা হবে। আমি তাই কঠিন স্বরে বললাম, আমাকে মাফ করবেন, আমি আপনার সঙ্গে যেতে পারবো না, বলে বাইকের গিয়ার তুলে দিলাম। সাথে সাথে মহিলা থমথমে গলায় বলল, এই গভীর রাত একটা বাচ্চার লাশ সহ একটা অসহায় মহিলাকে তুই একা ফিরে চলে যাচ্ছিস? এর ফল ভালো হবে না, সামনে তোর অনেক বিপদ। আমি কবরস্থানের সীমানা ছেড়ে একটানে অনেক দূর চলে এলাম, কিন্তু আমার মনের ভেতর মহিলার বলার শেষ কথাগুলো কেমন খচখচ করতে লাগলো। সামনে তোর অনেক বিপদ, সামনে তোর অনেক বিপদ, তোর অনেক বিপদ, সামনে তোর অনেক বিপদ। আমার মনে ভাবনা জাগলো, মহিলা কে? আমি যা ভেবেছি মহিলা হয়তো তা নয়। হয়তো মহিলা সত্যি বিপদগ্রস্ত, অসহায়। আমি বোধহয় কাজটা ঠিক করলাম না। মহিলাকে সঙ্গে নিয়ে আসাটাই উচিত ছিল। আমি বাইক ঘুরিয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলাম। অনেক দূর থেকেই হেডলাইটের আলোয় মহিলাকে দেখতে পেলাম আবারও। মহিলা এখনো কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এ কি করছে মহিলা? সে বাচ্চার গা থেকে কাফনের কাপড়টা খুলে ফেলেছে। সত্যি ছোট্ট একটা বাচ্চার লাশ। তবে বাচ্চাটা আজ রাতে মারা যায়নি, মারা গেছে অন্তত 2-3 দিন আগে। কারণ লাশটা কেমন ফোলা ফোলা ফ্যাকাশে। মহিলা কাপনের কাপড়টা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেলে দিল। ফলে ঢোল হয়ে যাওয়া বাচ্চাটার হাত পাগুলো শক্ত হয়ে রয়েছে। মহিলা সেই লাশটি উল্টিয়ে ঝুলিয়ে প্রচন্ড জোরে দুদিকে হ্যাঁচকা টান দিল। হ্যাঁচকা টানে লাশটির সংযোগ থেকে কাঁধ পর্যন্ত ছিঁড়ে আলাদা হয়ে গেল এবং এবার সেই মহিলাটি হিজাব খুলে ফেলল। তখন আমি ভয়ে থমকে দেখছি, কি করছে মহিলা? মহিলার ভয়ঙ্কর বিভৎস একটা মুখ, চোখের জায়গায় চোখবিহীন দুটো গাঢ় অন্ধকার কোটর, নাকের জায়গায় পাশাপাশি দুটো ফুটা, এবং সেই বিভৎস মহিলার সেই রূপ দেখে আমি ঘেমে নিয়ে উঠেছি। বাইকের মুখ ঘুরিয়ে আমি কাটাখালি বাজারের দিকে ঝড়ের গর্তে ছুটতে লাগলাম। কবরস্থান এলাকা ছেড়ে অনেক দূর চলে এসেছি আমি।
এখনো বাইকটা ঝড়ের গতিতে ছুটে চলেছে। মনে হচ্ছে আমি যেন শূন্যে ভেসে চলেছি। আমি কিছুতে নিজেকে সামলাতে পারছিলাম না। আমি নিজেকে নিজে জিজ্ঞেস করলাম, আমি কি দৃশ্য দেখলাম? যা দেখেছি তা কি সত্যি নাকি চোখের ভ্রম? ঠিক তখন হঠাৎই বাইকটা ঘর ঘর শব্দ তুলে কয়েকটা ঝাঁকুনি খেয়ে স্টার্ট বন্ধ হয়ে গেল। রাস্তার একপাশে বাইকটাকে দাঁড় করিয়ে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। আমি বাইকে তেল আছে কিনা চেক করে নিলাম। দেখলাম বাইকের তেলের ট্যাঙ্কিতে আর রিজার্ভে ঠিক মতোই তেল আছে। প্লানিও ময়লা জমেনি। অন্য কোনো সমস্যাও দেখা যাচ্ছে না। সব ঠিক আছে, কিছুতেই বাইকটা শুধু স্টার্ট নিচ্ছে না। বাইকে কিকের পর কিক করে যাচ্ছে আমি, পা ব্যথা করছে। বাইকটা একেবারে স্টার্ট নিচ্ছে না তা নয়, মাঝে মাঝে স্টার্ট হচ্ছে, কিন্তু গিয়ার তুলে দিয়ে রানিংয়ে যেতে চাইলেই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। বাইকটা স্টার্ট হবার পর গিয়ার তুলে রানিং করতে গিয়ে যখন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তখনই আমি বাইকের পেছনে নজর দেই। দেখতে পাই আমার বাইকের পেছনের চাকাটায় দুটো ছোট ছোট হাত টেনে ধরে রেখেছে চাকাটা। ছোট্ট বাচ্চার কনুই থেকে ছেঁড়া দুই ছিন্ন হাত। আমি বীভৎস চেহারার সেই মহিলাকে লাশটা ছিঁড়ে দুই ভাগ করতে দেখেছি। সেই মহিলা আমাকে পালাতে দেখে বাচ্চার লাশের দুই কনুই ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। ঠিক তখনই কোনোভাবে এটি আমার চাকার সাথে আটকে যায়। বাইকের পেছনে আমি সেটা খেয়াল করিনি, এখন খেয়াল করছি। আমি স্টার্ট তুলে রানিং করতে চাইলেই সেখানেই হাত দুটোতে আটকে যাচ্ছে। আমি বাইক ফেলে রেখে রাস্তার মাঝ বরাবর দাঁড়ালাম। যদি এই পথে কোনো বাস, ট্রাক বা অন্য কোনো যানবাহন আসে, কটাখালি বাজারের দিকে বা রূপসার দিকে যায়, সেটাকে থামিয়ে লিফট যাওয়ার উদ্দেশ্যে। নীরব নির্জন একটা রাস্তা, চারিদিক খাঁ খাঁ করছে। কৃষ্ণপক্ষের চাঁদ মরে গেছে। চাঁদের আলোয় রাস্তার দুপাশে যতদূর দেখা যায় ধুধু ফসলের ক্ষেত আর ইটের ভাটা। আমি পকেট থেকে মোবাইলটা বের করি। ফোন করে বাড়িতে জানাবো বাইক নষ্ট হয়ে গেছে। মোবাইল বের করে আমি অবাক হয়ে গেলাম। সেটা কখন পকেটে বন্ধ হয়ে গেছে। আমি অনেক টেপাটেপি করলাম, কিন্তু মোবাইলটা অন হলো না। বোধহয় চার্জ ফুরিয়ে গেছে। অথচ বিয়ে বাড়ি থেকে রওনা দেবার আগে ফুল চার্জ ছিল। আমার বুকের ভেতর এখন ধক ধক করছে। কি দৃশ্য দেখে এসেছি তা কি সহজে ভোলা যায়? এখানে এসে বাইক খারাপ হয়ে গিয়ে দুর্ভোগ আরো বেড়েছে। তার উপর মোবাইলটাও কাজ করছে না। আজ কপালে কত কি লেখা আছে কে জানে। নিজের উপরই যখন রাগ বাড়ছে, আমার কথাগুলো নিজে নিজে ভাবছি। অপেক্ষার অবসান ঘটিয়ে দূর থেকে দুটো হেডলাইটকে ছুটে আসতে দেখলাম। আমি সাথে সাথে গা ঝাড়া দিয়ে দুহাত তুলে যানটাকে থামানোর চেষ্টা করলাম। যানটা কাছে এসে দাঁড়ালো। দেখলাম একটা ট্রাক। ট্রাকে একটা ড্রাইভার এবং ড্রাইভারের পাশের সিটে দুজন রোগা চেহারার হেল্পার বসে আছে। আমি অবাক হয়ে গেলাম। পাঞ্জাবি টুপি পরা ট্রাক ড্রাইভার ও হেল্পার সাধারণত দেখা যায় না আমাদের খুলনা শহরে। ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে বলল, কি সমস্যা ভাই, গাড়ি থামালেন কেন? লোকটার গলার স্বরে যেন কেমন রুক্ষ একটা ভাব আছে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, পাথরের মতো স্থির চোখের মণি। মনে মনে ভাবলাম বোধহয় নেশা টেশা করেছে। আমি অসহায় গলায় বলতে লাগলাম তাদের উদ্দেশ্যে, ভাই আপনারা কতদূর যাবেন? আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, আমাকে যদি সঙ্গে নিয়ে যেতেন। ড্রাইভার লোকটা তেমনি দুঃখময় বলল, আমরা কাটাখালী বাজার পেট্রোল পাম্প হয়ে কুতির বটতলার দিকে যাব। আমি বললাম, আমাকে কুতির বটতলার পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দিলেই হবে। ড্রাইভার বললেন, ওঠেন। এই বলে ড্রাইভার হেল্পার দুজন দুজনের দিকে তাকালো। তোরা দুজনে যা, মোটরসাইকেলটা পিছনে উঠিয়ে নে। তারপরেই আমার দিকে তাকিয়ে বলল, আসেন আমার পাশে এসে বসেন। ট্রাক ছুটে চলেছে। ট্রাকের ড্রাইভারের সিটে বসে আছি আমি। ট্রাক ড্রাইভার, হেল্পার এদের সাথে কথা বলি। এদের সংস্পর্শে এসে বিভৎস দৃশ্য দেখে পাওয়া ভয়টা অনেকটাই কেটে গেছে আমার। অবশ্য এদের কাছে আমি সেই ভয়ানক দৃশ্যের কথা বলিনি। বললে এরা আবার আমার সম্পর্কে কি মনে করবে কে জানে। না বলাই ভালো। চলন্ত ট্রাকে ড্রাইভারের পাশের সিটে মাথা রেখে নিজের অজান্তে কখন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ট্রাকটা থেমে যায়, আমার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলাম আমি কোথায় এসে পৌঁছেছি। কুথির বটতলায় পৌঁছায়নি, অন্য কোথাও। রাস্তার দুপাশে ঘন অন্ধকার। রাস্তার বাম পাশ ঘেঁষে ট্রাকটা দাঁড় করানো। আমি হতচকিত দৃষ্টিতে ড্রাইভারের দিকে তাকিয়ে বললাম, এখানে ট্রাক থামালেন কেন? ড্রাইভার কেমন কাটা কাটা গলায় বলল, ট্রাকের পেছনে একটা লাশ আছে, সেই লাশটাই কবরস্থানে দাফন করা হবে। আমি তো আতঙ্কিত গলায় থতমত খেয়ে গেলাম। লাশ? কবরস্থান? এর মানে কি? আপনাদের ট্রাকে লাশ এলো কোথা থেকে? ড্রাইভার আমার আতঙ্কিত চেহারা দেখে হাসি দিল। সেই হাসি দেখে আমার গা শিরশির করে উঠল, যেন কোনো মৃত মানুষের হাসি। মুখের হাসি মিলিয়ে যেতেই ড্রাইভার থমথমে গলায় বলল, লাশ, কবরস্থান, এগুলো শুনে এত ভয় পাচ্ছেন কেন? সবাইকে তো একদিন লাশে পরিণত হতে হবে। এই ট্রাকে মংলা থেকে একটা লাশ আনা হয়েছে, এই কবরস্থানে দাফন করা হবে। লাশটা দাফন করা হলে আপনাকে কুথির বটতলায় পৌঁছে দেব। চলেন,
এখন সবাই মিলে লাশটা দাফন করে আসি। আমি ভয়ে ভয়ে ড্রাইভারকে অনুসরণ করে ট্রাক থেকে নামলাম। ড্রাইভারের সাথে ট্রাকের পেছনে এসে দাঁড়িয়ে আমার চোখ আকাশে উঠে গেল। ট্রাকের পেছনে অন্তত 10-12 জন লোক, একটি লণ্ঠনের আলো দেখা যাচ্ছে, প্রত্যেকের গায়ে সাদা ধবধবে পাঞ্জাবি পায়জামা টুপি। সবাই মিলে ধরাধরি করে ট্রাক থেকে লাশের খাটিয়া নামাচ্ছে। বাতাসে আতর আর কর্পূরের তীব্র গন্ধ। আমি ভেবে কুল পাচ্ছি না, আমি কি ঘুণাক্ষরেও টের পেলাম না একটা লাশ বহনকারী ট্রাক এটি। আমার ট্রাকের পেছনে এতগুলো লোক আছে। বোধহয় লোকগুলো চুপচাপ স্বভাবের বলেই তাদের অস্তিত্ব টের পায়নি। লাশের খাটিয়া কাঁধে নিয়ে সবাই মিলে গোরস্থানের দিকে এগোতে লাগলো। আমি হয়ে ভাবতে লাগলাম, এ কোথাকার গোরস্থান কে জানে। তবে ভয়ঙ্কর দৃশ্য দেখা গোরস্থান এটা নয়, কারণ সেই গোরস্থানের সামনেটা অন্যরকম। বাস্তবিক এটা সেই পরিত্যক্ত গোরস্থান। তারা এখন গোরস্থানটার পেছনের গেটের সামনে রয়েছে বলে রাতের অন্ধকারে আমি ঠিক মতো চিনতে পারছি না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার লোকটা পাশে এসে বলল, দাঁড়িয়ে রয়েছেন কেন? চলেন লাশটা দাফন করে আসি। একজন মৃত মানুষকে দাফন করা তো সকলের দায়িত্ব। এ কথা শুনে সবাই আমিও গোরস্থানের ভেতরে ঢুকলাম। নির্দিষ্ট স্থানে যেখানে নতুন কবর খোঁড়া হয়েছে সেখানে গিয়ে কাঁধ থেকে খাটিয়া নামিয়ে 2 জন লোক কবরে নেমে পড়ল। ধরাধরি করে খাটিয়া থেকে লাশ নামানো হলো। লাশ কবরে শুয়ে লাশের মুখের কাপড় সরিয়ে ফেলা হলো, শেষবারের মতো মৃতের মুখটাকে সকলের জন্য দেখার উদ্দেশ্যে। অন্য সবার মতো কৌতূহলবশত আমিও ঝুঁকে লাশটা দেখতে লাগলাম। কম বয়সী একটি যুবক ছেলের মুখ। মুখটা কেমন পরিচিত লাগছে। কোথায় যেন দেখেছি এই মুখটা আমি। কোথায় দেখেছি ভাবতে ভাবতে মনে পড়তেই আমি প্রচন্ড শিউরে উঠি। শির দ্বারা বেয়ে নেমে গেল ভয়ের স্রোত। বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফাতে লাগলো। বিস্ফারিত চোখ দুটো যেন কুটো থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লাশের ওই মুখটা আর কারো নয়, এ তো আমার নিজেরই লাশ এটি। লাশের মুখ থেকে চোখ তুলে আমি ভীত সন্ত্রস্ত চোখে আবার সবার দিকে তাকালাম। আমি অবাক হয়ে গেলাম, সবাই কেমন অস্বাভাবিক বড় বড় চোখে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সবার চেহারায় কেমন নিষ্ঠুর অভিব্যক্তি। আমি চোখ ঘুরিয়ে ভীত চোখে আবার কবরের ভেতর লাশের দিকে তাকালাম। ঠিক তখনই আমি এতটা ভয় পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না। আমার চোখের সামনে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল লাশটা। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধক ধক করছে প্রচণ্ডভাবে। আমি আবার মুখ তুলে লোকগুলোর দিকে তাকালাম। লোকগুলো এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। লোকগুলোর চোখ থেকে কেমন যেন অন্ধকারে ছড়ে পড়ছে। ট্রাক ড্রাইভার, হেল্পার, তাদের চোখ সবার চোখই একই রকম। আমার ভীত বিহ্বল চেহারা দেখে লোকগুলো হঠাৎ একসঙ্গে অট্ট হাসিতে ফেটে পড়ল। পালাতে হবে। ঝেড়ে দৌড় লাগালাম। পেছনে সকলের মিলিত হাসি। আমি রুদ্ধশ্বাসে ছুটে চলেছি, দিকবিদিক জ্ঞান শূন্যহীন। ঝোপঝাড় জঙ্গল পেরিয়ে হাত পা ছিলে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ছুটেই চলেছি। আমার তখন মনে একটাই ভাবনা, গোরস্থানের সীমানা অতিক্রম করতে হবে। দৌড়াতে দৌড়াতে কিসের সাথে হঠাৎ করে পা আটকে পড়ে যাই। গাঢ় অন্ধকারে গভীর গর্ত। গর্তের মধ্যে লম্বালম্বি শটান হয়ে পড়লাম। বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। গর্তটা থেকে ওঠার জন্য জোর আর গায়ে অবশিষ্ট নেই। ততক্ষণে সাদা পোশাকধারী ভয়ঙ্কর চেহারার সেই লোকগুলো চারিদিক থেকে আমাকে ঘিরে ধরছে। লোকগুলোর হাতের লণ্ঠনের আলোয় বোঝা গেল এতক্ষণ যেটাকে আমি গর্ত মনে করেছি সেটা আসলে নতুন খোঁড়া সেই কবরটা। বিশাল গোরস্থানের সীমানার মধ্যে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে ঘুরে ফিরে আমি সেই খোঁড়া কবরটার ভেতরে ছিটকে পড়েছি। আমি কবরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে গলা ফাটিয়ে চিৎকার করছি। ঘোঁত ঘোঁত জাতীয় এক ধরনের শব্দ ছাড়া আর কিছুই বেরোচ্ছে না। আর লোকগুলো গম গম করে আকাশ পাতাল কাঁপিয়ে হাসছে। আমি এটা দেখে ঠিক থাকতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন ঘুম ভাঙে সবাই বলে আমি নাকি কবরস্থানের সামনে পড়েছিলাম। কিছু লোক সকালে আমাকে কবরস্থানের সামনে পড়ে থাকতে দেখে মোবাইল থেকে 2-3 নাম্বারে কল দিয়ে, খালামণির নাম্বার ছিল সেখানে কল দিয়ে আমাকে বাসায় পাঠানো হয়। এইটুকু বলে রূপক তার বড় ভাই সৌরভের ঘটনাটি শেষ করে। রাসেল ভাই এখন থেকে নিয়মিত সত্য ঘটনাগুলো কালেক্ট করে ভূত.com শেয়ার করব। ঘটনাটি লিসনারদের সাথে শেয়ার করবেন। খুবই অস্বাভাবিক একটি ঘটনা এবং আমি জানি যে অনেকেরই এই ঘটনা বিশ্বাস করতে কষ্ট হবে। আমিও জানি না সত্য মিথ্যা, কিন্তু ঘটনাটি যিনি লিখেছেন তিনি বলছেন তিনি সত্য ঘটনা সংগ্রহ করে লিখছেন। বিচারের ভার আপনাদের ওপরে। আর কিন্তু যে আবহ তিনি তৈরি করেছেন, আমার কাছে মনে হয়েছে যে 2টো ঘটনা একদিনে ঘটেছে, খুবই অস্বাভাবিক এটাই। তাছাড়া এই 2টো ঘটনা এরকম ধরনের ঘটনা আমরা এর আগেও পেয়েছি। এগুলো ঘটে, কিন্তু একই সাথে 2টো ঘটনা কেন ঘটলো এবং পরবর্তীতে কোনো হুজুরের কাছে যাওয়া বা তার কাছ থেকে পরামর্শ নিলে হয়তো ব্যাপারটা আমাদের জন্য বুঝতে বা আরো ভাবতে সুবিধা হতো। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তারপরে তিনি লিখছেন, আমি কামরুল চৌধুরী, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় থেকে
মার্কেটিং বিভাগে অধ্যয়নরত। লিখছি ঢাকার রামপুরা থেকে। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারছি না, সেজন্য লিখছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক বড় ভাইয়ের সাথে ঘটা একটি সত্য ঘটনা। আমার বড় ভাইয়ের নাম সাব্বির। আমার বাসার পাশেই তিনি থাকেন, সেই সূত্রেই তার সাথে পরিচয়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। যেহেতু আমি জিন ভূত সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কৌতূহলী, সেজন্য প্রায়ই জিন সংক্রান্ত ঘটনাগুলো কালেক্ট করতে ভালোবাসি। একদিন বিকেলে আমার সেই বড় ভাই সাব্বিরের সাথে চা খেতে খেতে জিন রিলেটেড কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। তখন সাব্বির ভাই আমাকে বলল তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তখন আমি সাব্বির ভাইয়ের কাছ থেকে ঘটনাটি জানতে চাইলাম। সাব্বির ভাই বলতে শুরু করলেন, তুই তো জানিস আমার বাড়ি চট্টগ্রামে। আমার ইনকোর্স পরীক্ষা শেষে আমার নিজের বাড়িতে যাই কিছুদিনের জন্য। আমাদের বাড়িটি শহর থেকে একটু ভেতরে, আঁকা বাঁকা রাস্তা দিয়ে অটোতে করে আমাদের বাড়িতে যেতে হয়। পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার পর প্রথম দিন বেশ ঘোরাঘুরি করলাম। আমার এক চাচাতো ভাই আছে, তার নাম রবিন। রবিন আমার থেকে 9 মাসের ছোট। আমরা একসাথেই বড় হয়েছি, তাই একে অপরকে নাম ধরেই ডাকি। আমি বাড়িতে গেলে রবিনের সাথে বেশিক্ষণ সময় কাটাই। একদিন আমি আর আমার চাচাতো ভাই রবিন বিকেলে ঘুরতে বের হলাম। কিছু সময় হাঁটার পর আমরা একটা মাঠের পাশ দিয়ে হাঁটছিলাম। মাঠের পাশে বেশ ঘন গাছপালা এবং একটি পুকুর ছিল। জায়গাটা দেখতে বেশ সুন্দর। হাঁটতে হাঁটতে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমি নিচের দিকে তাকালাম এটা দেখার জন্য যে কিসের সাথে হোঁচট খেলাম। দেখলাম কিছু একটা মাটি থেকে কিছুটা ওপর হয়ে আছে, মানে অর্ধেক মাটির ওপরে বাকি অর্ধেক বাইরে। আমি কৌতূহল বশত জিনিসটা কি দেখার জন্য সেটা মাটি থেকে টেনে তুলি। রবিন সামনে হাঁটছিল, সে পেছনে ঘুরে বলল, কিরে কি করছিস? আমি বললাম, এই যে দেখ এটা কি। রবিন বলল, এইটা তো একটা বোতল, এইটা তুই কোথায় পাইলি? আমি বললাম, এই যে মাটি থেকে টেনে তুললাম। বোতলটি কাঁচের ছিল, দেখতেও বেশ সুন্দর ছিল, মাঝারি সাইজের, কিন্তু বোতলটির গায়ে মাটি লেগেছিল আর কিছুটা বাজে গন্ধ আসছিল। হঠাৎ রবিন আমার হাত থেকে বোতলটা নিয়ে ছুঁড়ে মারে আর বোতলটি একটি গাছের সাথে লেগে ভেঙে যায়। আমি আর রবিন দুজনেই খেয়াল করলাম বোতলটা থেকে হালকা সাদা রঙের ধোঁয়া বের হচ্ছে। আমি রবিনকে বললাম, দেখ বোতল থেকে ধোঁয়া বের হচ্ছে। রবিন বলল, ভাবতে অনেকদিন মাটি নিচে চাপা ছিল সেই জন্য হয়তো। আমিও ভাবলাম রবিন হয়তো ঠিকই বলছে। তারপর সন্ধ্যা আসছে, আমরা দেখলাম, এবং মাগরিবের আজান দিচ্ছে পাশেই মসজিদ। আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় চলে এলাম। আমার আর রবিনের বাসা প্রায় পাশাপাশি, 2 থেকে 3 মিনিট সময় লাগে একজনের বাসা থেকে আরেকজনের বাসায় যেতে। আমি রাতে বাসায় সবার সাথে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষে আমি শুয়ে পড়ি। শুয়ে শুয়ে আমি ফেসবুকিং করছিলাম। হঠাৎ আমার নাকে কেমন একটা বাজে গন্ধ অনুভব করলাম। আমি ভাবলাম হয়তো আশেপাশের কোনো পচা জিনিস থেকে গন্ধ আসছে, তাই সেদিকে খেয়াল বাদ দিয়ে আমি আবার ফেসবুকিং করতে লাগলাম। হঠাৎ আমার পায়ে ঠান্ডা শীতল হাতের স্পর্শ অনুভব করলাম এবং আমি চমকে উঠলাম। কারো হাতের আঙুল দিয়ে আমার পায়ে স্পর্শ করছে কেউ, এটা আমি অনুভব করলাম। কিন্তু আমার রুমে তো আমি ছাড়া কেউ নেই, তাহলে কে স্পর্শ করলো? বারবার সেই চিন্তাটাই করছিলাম। আমি শোয়া থেকে উঠে লাইট জ্বালালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়লাম। হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। মনে হলো কেউ আমাকে টেনে বালিশ থেকে নিচে ফেলছে। সে এবার বেশ ভয় পেয়ে যায়। আমি চুপ করে গুটিসুটি মেরে শুয়ে থাকলাম, কিন্তু আমার ঘুম আসছিল না। কিছুক্ষণ পর আমি আবার অনুভব করি আমার পা ধরে আমাকে টানছে নিচের দিকে। আমি আস্তে করে ঘাটটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম, কি এটা? অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছিল দেখলাম একটা ছায়া মূর্তি আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এবং বেশ লম্বা। ওই ছায়া মূর্তিটাই তার হাত দিয়ে আমার পায়ের নিচের দিকে টানছিল। এটা দেখে আমি চিৎকার দিয়ে এক দৌড়ে আম্মুর রুমে চলে যাই। তখন আব্বু আম্মু লাইট জ্বালিয়ে দেয় এবং বলে আমি কোনো খারাপ স্বপ্ন দেখেছি কিনা, কিন্তু আমি বোঝাতে পারলাম না সেটা কোনো স্বপ্ন ছিল না। যাই হোক, সে রাতে আর ঘুম আসলো না। এরপর মাঝখানে একদিন তেমন কোনো সমস্যাই হয়নি। এরপর একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। রাত আনুমানিক 2:35 দিকে
আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। যেহেতু আমার পাকা বাসা, তাই ওয়াশরুম আমাদের ডাইনিং রুমের পাশেই ছিল। বলে রাখা ভালো, আমার ওয়াশরুমের সামনাসামনি একটা বড় আয়না ছিল। আমি ওয়াশরুম সেরে দরজা খুলে যেই বের হলাম, দেখলাম সেই ছায়ামূর্তিটি আমার সামনে দাঁড়িয়ে ঠিক আয়নার ভেতরে। স্পষ্ট দেখতে পাচ্ছি ছায়ামূর্তির একটা হাত পেছনে আর একটা হাত সামনে। ভয়ে আমি থ হয়ে দাঁড়িয়ে আছি। আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমি শরীর নাড়াতে পারছিলাম না। হঠাৎ করে আয়নার ভেতর থেকে কালো একটা হাত এসে আমার গলা টিপে ধরে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। কত সময় আমি বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না। চোখ মেলে দেখি আমি বিছানায় শুয়ে আছি, পাশে আমার বাবা মা বসে আছে। আমি চোখ খুলে বললাম, আমি এখানে কিভাবে এলাম? তখন আম্মু বলল, সকালে আমি ফজরের নামাজ পড়তে উঠেছিলাম। ওয়াশরুমে যেতে দেখি তুই দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি আর তোর আব্বু মিলে ধরাধরি করে তোকে বিছানায় নিয়ে আসি। এরপর তোর ডাক্তার আঙ্কেলকে কল দিয়ে আনি, আর 3 ঘন্টা পর তোর জ্ঞান আসলো। এরপর আমি আমার সাথে ঘটা ঘটনা খুলে বললাম আব্বু আম্মুকে। একটু পর রবিন আর তার বাবা আমাদের বাসায় আসেন আমাকে দেখতে। তখন আমার মুখ থেকে এই সব ঘটনা শুনে রবিনের বাবা বলেন, একদিন আগেই তো রবিনের সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। একদিন জ্বর ছিল রবিনের। তখন আমার আম্মু রবিনকে বললেন, রবিন, তোমার সাথে কি ঘটেছিল? বলো আমাদেরকে। রবিন বলল, আমি রাত 10টার দিকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ রাস্তার ধারে দেখলাম বয়স্ক একজন মানুষ বসে আছেন। আমি ওনাকে সালাম দিলাম আর বললাম, চাচা, এত রাত্রে এখানে বসে বসে কি করছেন? বয়স্ক লোকটি বলল, বাবা, আমি বিকেলে বাজারে গিয়েছিলাম। আস্তে আস্তে এসব পার হয়ে গেছে। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আর রাস্তাটাও ভুলে গেছি। কাউকে রাস্তায় দেখছিলাম না, তাই বসে আছি বাবা। আমি লোকটিকে বললাম, চাচা, আপনি কোন দিকে যাবেন? লোকটি ইশারায় বলল, বাম দিকের যে রাস্তাটা আছে সেই দিকে যাব। এবং বয়স্ক লোকটি বলল, বাবা, আমাকে একটু আগিয়ে দিয়ে আসবা? আমিও ভাবলাম ঠিক আছে, লোকটি এত করে যখন বলছে একটু এগিয়ে দিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। আমি লোকটির একটা হাত ধরলাম, আর লোকটি তার লাঠিটি অন্য হাতে ধরল। যখন যাওয়ার পর অনুভব করলাম আমি যে লোকটির হাত ধরে আছি, ওনার হাত অসম্ভব রকমের ঠান্ডা। কোনো মানুষের হাত এতটা ঠান্ডা হওয়ার কথা না। তবুও মনে মনে ভাবলাম, বয়স্ক মানুষের জন্যই হয়তো। চাঁদনি রাত ছিল। চাঁদের আলোয় আশেপাশে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল, তাই লাইট জ্বালানোর প্রয়োজন মনে করলাম না। হাঁটতে হাঁটতে লোকটাকে আমি কিছু কথা জিজ্ঞেস করি, কিন্তু লোকটা আমার কোনো কথারই উত্তর দিচ্ছিল না। উনি নিজের মতো করে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর আমি বললাম, চাচা, আর কত দূর? লোকটা বলল, এই তো বাবা, আর একটু সামনে। হঠাৎ আমি লক্ষ্য করলাম লোকটার শরীর আগের থেকে কিছুটা বড় হয়ে গেছে। আমি মনে মনে বললাম, আরে, কিছুক্ষণ আগেই তো লোকটা নিয়ে নিয়ে হাঁটছিল, এখন দিব্যি সোজা হয়ে হাঁটছে কিভাবে? আমি আরো একটা জিনিস ভালোভাবে খেয়াল করছিলাম, লোকটার কোনো ছায়া মাটিতে দেখা যাচ্ছিল না। এটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই, কিন্তু তখনও বুঝতে পারিনি এটা প্যারানর্মাল কিছু। যাই হোক, আরো কিছুটা পথ যাওয়ার পর লোকটা একটা সাঁকো দেখিয়ে বলল, বাবা, ওই সাঁকোটার ওই পারে আমার বাড়ি। আমি বললাম, ঠিক আছে, চলেন চাচা, আপনাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। লোকটি বলল, আচ্ছা বাবা, চলো। লোকটাকে নিয়ে আমি সাঁকোতে উঠলাম। একটু যাওয়ার পর আমি পেছন ঘুরে তাকালাম বয়স্ক লোকটি ঠিকভাবে আসছে কিনা সেটা দেখার জন্য। কারণ সাঁকোতে দুজন সমানভাবে অর্থাৎ পাশাপাশি যাওয়া যায় না। একজন সামনে থাকলে অপরজনকে পেছনে থাকতে হয়। তাই আমি সামনে ছিলাম আর লোকটি পেছনে। হঠাৎ পেছন ফিরতে দেখলাম সাঁকোর ওপর বিশাল লম্বা একজন আমার পেছনে সাঁকো পার হচ্ছে। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ এই বিশাল লোকটিই ছিল সেই বয়স্ক লোকটি যার সাথে আমি এতটা পথ আসলাম। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে নিমিষের মধ্যে এতটা লম্বা একটা মানুষ হয় কিভাবে। বয়স্ক লোকটি আমাকে বলল, কি বাবা, কি, আমাকে সাঁকোটা পার করে দিবা না? এই কথা বলে জোরে জোরে হাসতে লাগলো, আর তার আকৃতিও বড় হতে লাগলো। কিন্তু টর্চটি কোনোভাবেই জ্বলছিল না। প্রচন্ড ভয়ে আমি আমার সাহস আর ধরে রাখতে পারলাম না। আমি সাঁকো থেকে পিচ্ছিলে নিচের ডোবায় পড়ে গেলাম। ডোবায় পড়া মাত্রই হঠাৎ পানির নিচ থেকে কেউ আমার দুবার টেনে ধরলো।
আর আমাকে পানির নিচের দিকে টানতে লাগলো। সাঁকোর নিচেই একটা খুঁটি ছিল পাশের। আমি শক্ত করে খুঁটিটা ধরেছিলাম 2 হাত দিয়ে। কোনোভাবেই ধরে রাখতে পারছিলাম না। বারবার আমার হাত পিছলে যাচ্ছিল। আমি মনে মনে আল্লাহর নাম নিতে থাকি আর মনে মনে যে সূরা মনে আসে সেই সূরাই পড়তে থাকি। হঠাৎ আমি অনুভব করলাম আমার পাটা ছেড়ে দিয়েছে পানির নিচ থেকে। আমি কোনো মতে সাঁতরে পানিতে উঠলাম। তারপর প্রচণ্ড ভয় ও ভেজা কাপড় নিয়ে দৌড়াতে দৌড়াতে বাসায় এসে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান আসার পর অনুভব করলাম শরীরে প্রচণ্ড ব্যথা, গায়ে জ্বর। হাব্বু বলল, কাল রাত 11:50 দিকে তুই বাসার সামনে এসে তোর মাকে জোরে জোরে ডাকছিলি। তোর আওয়াজ শুনে আমি আর তোর আম্মু দরজা খুলতেই তুই অচেতন হয়ে পড়ে যাস। কাল রাতে কি হয়েছিল তোর সাথে? তারপর আমি আব্বুকে সব ঘটনা খুলে বললাম। আর আজ সকালে খবর পেলাম সাব্বিরও নাকি রাতে বেহুশ হয়ে গেছে, তাই হন্তদন্ত হয়ে ছুটে আসলাম। এরপর আমার আব্বু আমাদেরকে এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে আসেন। ইমাম সাহেব সমস্ত ঘটনা শোনার পর বলেন, আপনাদের সন্তানের ওপর খারাপ কিছু খুবই শক্তিশালী এক জিনের বদনজর পড়েছে। ওরা যে কাঁচের বোতলটি ভেঙেছিল, হতে পারে তার মধ্যে জিনটি বন্দী ছিল, আর এই কারণেই তাদের সাথে এসব ঘটনা ঘটছে। আপনারা চিন্তা করবেন না, আমি রুকাইয়া করে আপনাদের বাসাটা বন্ধ করে দিচ্ছি। ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। এরপর ইমাম সাহেব তার রিচুয়ালের মাধ্যমে আমাদের ও রবিনের বাসা বন্ধ করে দেয়, যাতে জিনটি আমাদের বাসায় প্রবেশ করতে না পারে। এরপর আমাকে আর রবিনকে কিছু আমল দেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে বলেন। এরপর থেকে এখন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল সাব্বির ভাইয়ের সাথে ঘটা একটি সত্য ঘটনা। ঘটনাটি কেমন ছিল অবশ্যই জানাবেন। রাসেল ভাইয়া, আপনার এবং ভূত.কমের লিসেনারদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ভূত.কম দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটা আমাদের জানাবেন। আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে প্রত্যেকটা মুহূর্ত। সুতরাং সত্যিই আপনি এই ঘটনার হাত ধরে ভয়ের রাজ্যে হারিয়ে যেতে পারেন। ক্ষতি কি? আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। যেভাবে লেখা আছে আমি চেষ্টা করছি সেভাবেই আপনাদের পড়ে শোনাতে। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? অবশ্য আল্লাহর রহমতে আপনি সবসময় ভালো থাকেন। আমি আয়ান। আমি ঢাকা জেলার দোহার থানার একটি গ্রামে থাকি। আমি বর্তমানে সৌদি আরবে আছি, তাই আমার পক্ষে সে ঘটনা বলা সম্ভব নয়। আজ যে ঘটনাটি আমি শেয়ার করব, ভালো লাগলে অবশ্যই আপনি ভূত.কমের সাথীদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আগেই বলে রাখি, লেখায় ভুল হলে ক্ষমা করবেন। আমি আজ যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার এক বান্ধবীর সাথে চলমান ঘটনা। তার নাম প্রকাশ না করার অনুরোধ রয়েছে। আমার বান্ধবী যেভাবে বলেছে ঠিক সেভাবে শুরু করছি। হঠাৎ একদিন মাহি আমাকে কল দিল। আয়ান, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? তোর তো কোনো খোঁজ খবরই নেই। বেঁচে আছি, এটাই বেশি। কথা শুনে আমি কিছু বলতে না বলতেই মাহি বলে উঠল, শোন, তোর সাথে আজকে আমার অনেক কথা আছে। বলে মাহি বলতে শুরু করলো, তুই তো জানিস আমার বিয়ে হচ্ছিল না। আল্লাহর রহমতে আমি এত সুন্দর হওয়ার পরেও বিয়ে হচ্ছিল না। যাই হোক, প্রথমে ভাবতাম এমনি কিছু হয়নি। এরপর 22/7/2021 ফাইনালি আমার বিয়ে হয়। প্রথমে তো বিয়ের পর নতুন জীবন সুখেরই ছিল। কিছুদিন যেতে না যেতেই শুরু হলো বিষাক্ত এক অধ্যায়। কি জন্য বলছি পুরো কথা শুনলে বুঝতে পারবি। 3/11/2021 ঘটনার প্রথম দিন। আমার প্রচন্ড মাথা ব্যথা। সন্ধ্যা হলেই মাথা তুলে রাখতে পারি না, উঠাতে পারি না। যাই হোক, তোর দুলাভাই আমাকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসে। তারপর আবার সব স্বাভাবিক হয়ে যায়। এরপর 2-3 দিন আর তেমন কোনো সমস্যা নেই। 8/11/2021 আবার সেই মাথা ব্যথা। এবার ওষুধে কাজ হচ্ছে না। এভাবেই কেটে যাচ্ছে। 17/11/2021 আমার সন্ধ্যা হলেই মাথা ব্যথা এখন আবার নতুন ভাবে শুরু হয়। শ্বশুর শাশুড়ি আর নিজের জামাইয়ের ওপর একটা অত্যাচার। কি ভাবছিস হঠাৎ করে এই কথা কেন বললাম? শোন, আমাদের বিয়ের শুরুর দিকটা থেকেই আমার জামাই আমাকে অনেক পছন্দ করত। শুরুটা ভালো লাগলেও আস্তে আস্তে 2-3 মাস যেতে না যেতেই আমার জামাই আমার শাশুড়ি কেমন যেন হয়ে উঠল। কথায় কথায় বকাবকি, এমনকি একদিন গায়ে হাত পর্যন্ত উঠালো। যাই হোক, আমার সাথে কি হতে চলেছিল আমি জানি না। এভাবে আমার সাথে 3/1/2022 পর্যন্ত চলতে থাকে।
এরপর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, তাই আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার আমাকে দেখে তেমন কোনো সমস্যা নেই বলে দেয়। আমার শরীর অনেক দুর্বল এটাই বলে। যাই হোক, আমি বাসায় চলে আসি। দুদিন পর আগের মতোই মাথা ব্যথা, আমার জামাই বকাবকি, মারধর, এভাবেই 13/1/2022 পর্যন্ত চলে। আর হ্যাঁ, ভুলে গেছি, এর মাঝে আমার মা আমাকে নিতে আসলেও তাকে নানা অজুহাতে ফিরিয়ে দেয়া হতো। অবশেষে একদিনের জন্য মা এসে অনেক কষ্টে আমাকে নিয়ে গেল 14/1/2022। যাওয়ার পর আমি মাকে সবকিছু খুলে বললাম। মা এই ব্যাপারে বাবার সাথে কথা বলে আমাকে রাতে জানাবেন বলল। তারপর হঠাৎ বিকেলে আমার বড় দাদু আমার বাসায় আসলো, আমি বাসায় আছি শুনে। এরপর দাদু আমাকে দেখে বলে উঠল, তোর চেহারা কি হাল হয়েছে? জিজ্ঞেস করতে করতে মা এসে পড়ল। মা দাদুকে সালাম দিয়ে বলল, বাবা বসেন, চা করে আনি। চা নিয়ে আসতেই দাদু বলে উঠল, তোর মেয়ের উপরে নজর আছে, তুই ভালো করে কোনো হুজুর দেখা। তারপর মা উঠে বলল, কি বলেন বাবা? দাদু বলল, দেখ, তোর মেয়ের চেহারার কি অবস্থা, তাছাড়া মাহি সুন্দর চেহারার অধিকারী, আর এখন কি তার চেহারা হয়েছে। মাহিকে আমি টিকেটপুরের এক হুজুরের নাম্বার দিচ্ছি, ওইখানে যা। এই বলে নাম্বারটা দিয়ে দাদু চলে গেল। এর পর দিন আমার জামাই আমাকে নিতে আসছিল, কিন্তু আমার